সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান এবং প্রফেসর ইউনূসের মধ্যে সাম্প্রতিক নানান ঘটনার আসল রহস্য অবশেষে ফাঁস হয়েছে। নির্বাচন দিতে বাধ্য হবে ডক্টর ইউনূস, তা না হলে ডক্টর ইউনূস পালিয়ে যাবে শেখ হাসিনার মতো। সেনাবাহিনী রীতিমতো একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই জায়গাটাতে সেনাবাহিনীকে সম্মানের আসনে দেখতে চাই, মাথা উঁচু উন্নত মস্তকে দেখতে চাই সেনাবাহিনীকে। সেনাবাহিনী এই যে ভূমিকাটা পালন করলো, আমরা সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে সেনাবাহিনীকে এভাবেই দেখতে চাই। বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং এর পেছনে কাজ করছে একাধিক জটিল সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতা। মেয়র হতে পারলেন না ইশরাক হোসেন। মেয়র হিসেবে ইশরাকের শপথের সময় শেষ হয়েছে সোমবার বিকেল 4টায়, যার কারণে এবার জনমনে প্রশ্ন, তাহলে কি মেয়র পদে বসতে পারবেন না ইশরাক হোসেন? হতাশ বিএনপি, বাড়ছে হতাশা দলটির মধ্যে। ডক্টর ইউনূস ও তার সরকারকে পদত্যাগ নাটক থেকে বাঁচিয়ে এখন নিজেরাই হতাশ হয়ে পড়েছেন। সরকার এবং সেনাবাহিনীর দ্বন্দ্ব, সরকার এবং বিএনপির দ্বন্দ্ব, বিএনপির নির্বাচন নিয়ে অবস্থান, সেখানে প্রাসঙ্গিকভাবে আওয়ামী লীগের প্রসঙ্গও তারা বলেছে। কি বলছে রয়টার্স? বাংলাদেশ সরকারই বা নির্বাচন পিছিয়ে দেওয়ার পেছনে কোন যুক্তিটা সামনে দাঁড় করাতে চাইছে? ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান এবং প্রফেসর ইউনূসের মধ্যে সাম্প্রতিক নানান ঘটনার আসল রহস্য অবশেষে ফাঁস হয়েছে। যদিও বরফ কিছুটা গলেছে, সেনা সদরের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে জানানো হয়েছে, না সরকারের সাথে আমাদের কোনো বিভেদ নেই, আমরা কাজ করছি, একসাথে কাজ করছি, আমরা একে অপরের পরিপূরক, আমরা সরকারের আন্ডারেই আছি। তো দর্শক, কিন্তু আসলে এই সেনাপ্রধানের সাথে যে দ্বন্দ্ব, এটা স্পষ্ট। এটা ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ লোকজন, প্রেস সচিব বা আসিফ মাহমুদ, এদের বক্তব্য স্পষ্ট হয়েছে যে এটা সেনাপ্রধানের সাথে ঝামেলা চলছে। আর আমরা এটা স্পষ্ট করেছি, বাংলাদেশের রাজনীতিতে এখন দুইটা পক্ষ, সেনাপ্রধান ভার্সেস ওয়াকার, সেনাপ্রধান ভার্সেস ইউনূস। বিএনপি ওয়াকারের হয়ে খেলছে, বা ওয়াকারের কথায় বিএনপি চলছে। ওয়াকার যে বক্তব্য লিখে দেন ডক্টর ইউনূসের কাছে, সেটা ফটোকপি করে নিয়ে যান সালাউদ্দিনরা, এবং ডক্টর ইউনূস একটা কপি পড়েন আর সালাউদ্দিন একটা কপির দিকে তাকিয়ে থাকেন, আর ডক্টর খন্দকার মোশাররফ গালে হাত দিয়ে থাকেন, আর মঈন খান আর আমির খসরু মাহমুদ চৌধুরী ফেসবুক চালান। তো দর্শক, এই যে নানান উত্তেজনা, ওয়াকারের প্রতি বিরক্ত হয়ে বা ওয়াকারকে সরানোর চেষ্টা, গোপন বৈঠক, নানান কিছু, তো এই উত্তেজনাটা কেন, কি জন্য? তা বাজারে এসেছিল ওয়াকারের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা সরিয়ে দেওয়া হয়েছিল, যে না, আমরা চট্টগ্রাম বন্দর এবং এটা সেনা সদরের ব্রিফিংয়ে উঠে এসেছে, চট্টগ্রাম বন্দর এবং মানবিক করিডোর ইস্যুতে সিরিয়াস, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করতে দেব না। মানে এমন একটা ভাব যে চট্টগ্রাম বন্দর এবং মানবিক করিডোর, এই দুইটি হচ্ছে সবকিছুর মূল। এই দুইটা নিয়েই সেনাপ্রধান দেশের পক্ষে, আর ডক্টর ইউনূস দেশ বিক্রি করে দিচ্ছেন। বাজারের তথ্যটা এইভাবে পরিকল্পিতভাবে ডিজিএফআইয়ের মাধ্যমে ওয়াকার ছড়িয়েছেন, এবং ডিজিএফআইয়ের মদতপুষ্ট মিডিয়াগুলো এভাবেই প্রচার করেছে, এবং আওয়ামী লীগের লোকজন অন্য সবাই ধন্যবাদ জানিয়েছে। এটা বলে যে না, ওয়াকারকে ধন্যবাদ, সেনাবাহিনী এখন আশার বাতিঘর, ভরসার প্রতীক, কারণ তিনি এই চট্টগ্রাম বন্দর দিতে যাচ্ছে না। বিএনপির ন্যারেটিভ, আওয়ামী লীগের ন্যারেটিভ এটাই, চট্টগ্রাম বন্দর মানবিক করে এর বিরুদ্ধে আর্মি চিফ দাঁড়িয়েছে। কিন্তু আসলে কি এগুলো? নেভার, এগুলো সব খোলস। তাহলে আসল দ্বন্দ্বের পয়েন্ট অফ ডিসকর্ডটা আসলে কি? বিবাদের মূল বিষয় হচ্ছে ডিসেম্বরের নির্বাচন। এই জন্যে যারা এটা জানেন তারা স্পষ্ট যে ডিসেম্বরের নির্বাচন হতে দেওয়া যাবে না, জনগণ ডিসেম্বর নির্বাচন কিছুতেই মানবে না, ক্লিয়ার কথা। যেমন শারজিস আলম বলেছেন, জুলাইয়ের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় শারজিস, আর ডিসেম্বরের মধ্যে জুলাইয়ের বিচার হওয়া একদম সম্ভব নয়। আর দেখেন, আর ডিসেম্বরের নির্বাচনের রহস্যটা কি? দুইটা রহস্য। একটা হচ্ছে সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসের মধ্যে দ্বন্দ্বের রহস্য হচ্ছে ডিসেম্বর নির্বাচন, অন্য কিছু এগুলো ফাও কথা। মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনাই হয়নি। মানবিক করিডোর নিয়ে আসলে কোনো আলোচনা হলে সবার আগে প্রতিক্রিয়া দেখাতো মিয়ানমারের জান্তা গভর্নমেন্ট, কিন্তু তারা কিছুই বলেনি। মানে এগুলো ভুয়া, ফাও, এগুলো আবরণ। আসল ঘটনা হচ্ছে ডিসেম্বরের নির্বাচন। এখন ডিসেম্বর নির্বাচন নিয়ে এত সিরিয়াস কেন ওয়াকার গং? কারণ ডিসেম্বরে নির্বাচন হলে আওয়ামী লীগের কোনো বিচার হবে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কারণ ডিসেম্বর নির্বাচন হওয়া মানে ডক্টর ইউনূস চলে যাওয়া,
নিশ্চিত ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে কেউ না কেউ ক্ষমতা আসবে, বিএনপি আসুক আর যে কেউ আসুক। আর ডক্টর ইউনূস ছাড়া আওয়ামী লীগের বিচার কেউ করতে পারবে না। এই যে দেখেন, সচিবালয় অস্থিরতা, পল্লী বিদ্যুতের কর্মবিরতি, অমুক ঝামেলা তমুক ঝামেলা, বিভিন্ন নন পলিটিক্যাল আউটফিটগুলো এখন আবার আন্দোলন করার চেষ্টা করছে, সচিবালয় কু করার চেষ্টা, এই নানান বিষয়ে জামাতের বিচার করো, রটা সঙ্গীত, কত অস্থিরতা বাংলাদেশে, সবগুলো কখন এসেছে? আওয়ামী লীগ নিষিদ্ধের পরপর। এর মানে বাংলাদেশের রাজনীতির অস্থিরতার সাথে সম্পর্ক আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেন কার্যকর না হয় এবং আওয়ামী লীগের যেন কোনো বিচার না হয়। যেমন যদি ফরমাল বিচার শুরু হয়েছে, চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়, তা হাসিনার গণহত্যার বিচার শুরু হয়েছে, আমরা অন্য শত শত মামলা বাদ দিলাম, একটা বিচার যদি আমরা চাই যে হাসিনার বিরুদ্ধে একটা রায় হোক, বা হাসিনা, আসাদুজ্জামান, আনিসুল হক এদের বিরুদ্ধে একটা রায় হোক, যেটা চার্জশিট দেওয়া হয়েছে, যদি হয় রায়, এই রায়ের পরে যেমন সাপোজ ধরে নিলাম যে যেহেতু রিসেন্ট ঘটনা, ডিজিটাল প্রমাণ আছে, ধরে নিলাম যে এখন এই কোরবানি ছুটির পর 1 মাস, জুলাই মাসের প্রথম সপ্তাহে রায় হয়ে গেল ট্রাইব্যুনালের, তারপরে আপিল করবে, তারপরে আপিলের ডিভিশনে এটা নিয়ে শুনানি হবে, তারপরে রিভিউতে যাবে, তারপরে রায় কার্যকরের বিষয় আসবে, তো আর সেটা ডিসেম্বরের মধ্যে কোশ্চিনকালও সম্ভব নয়। মানে যত দ্রুতই বিচার করা হোক, ডিসেম্বরের মধ্যে কোনো রায়, বা জনগণ যেটা চায় যে আওয়ামী লীগের একটা রায় অ্যাটলিস্ট কার্যকর হোক, যেমন হাসিনার ফাঁসির রায়টা চূড়ান্ত হোক, অথবা আনিসুল হক যে ধরা পড়েছে এরকম একজনের ফাঁসি হোক। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে এটা কখনোই হবে না। আর জুনের মধ্যে নির্বাচন হলে, মানে মে জুনের দিকে, তাহলে হয়তো এটা সম্ভব। মানে ডিসেম্বরের মধ্যে সম্ভব নয়, কিন্তু সামনের বছর মার্চ এপ্রিলের মধ্যে হয়তো সম্ভব। এই জন্যই ওয়াকারের ডেডলাইন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করেই এই ডক্টর ইউনূসের সাথে যত ঝামেলা, যত দ্বন্দ্ব। তাহলে রহস্য বুঝতে পারছেন, এই ডিসেম্বর নির্বাচনে কি মধু? ডিসেম্বর নির্বাচন হচ্ছে আওয়ামী লীগের বিচার না করার মধু, আওয়ামী লীগকে বাঁচানোর মধু, আর সেটা নিয়েই যত ঝামেলা। আর এই জন্যই ডিসেম্বর নির্বাচনের কথা বারবার বলছে ওয়াকার। আর এই জন্যই বিএনপির সাথে ভারত বিএনপিকে এটাই বুঝিয়েছে যে ডিসেম্বর নির্বাচন করো, নইলে কিন্তু কয়েক মাস দেরি হলো ডক্টর ইউনূস আওয়ামী লীগের ফাঁসি দিয়ে যাবে। আর আওয়ামী লীগের একবার ফাঁসি হলে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না, ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না। তা আসল মধুটা এই জায়গায় আশা করি বোঝাতে পেরেছে। এটা এনসিপির লোকজন বুঝতে পারছে। এ কারণে তাদের বক্তব্য জুলাইয়ের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন না, এর মানে ডিসেম্বর নির্বাচন তারা মানবে না। আর দিন শেষে এই যে আওয়ামী লীগের বিচার যাতে না হয়, এই জন্য ডিসেম্বর নির্বাচন করে ক্ষমতায় যারাই আসুক, মানে এটা বাংলাদেশে কায়েম হবে না, এটা হতে দেওয়া হবে না। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন চাই, তবে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয়। স্থানীয় সরকার নির্বাচন আগে না হলে সরকারি দল স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করবে। জুলাই আন্দোলনে বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। কথা ক্লিয়ার। মানে এই জায়গাটা হচ্ছে রাজনীতির রেড লাইন। এই জায়গাটা ওয়াকারের বাপও ক্রস করতে পারবে না, বিএনপি ক্রস করতে পারবে না, ইউনূসও পারবে না। অতএব দর্শক, রহস্য আশা করি বুঝতে পেরেছেন, আর সমাধানও বুঝতে পেরেছেন। সমাধান হচ্ছে বিচারের আগে কোনো নির্বাচন নয়। এখন বিচার বা ফাঁসির রায় এটা কার্যকর হয়, এটা যদি নভেম্বরে হয় ঠিক আছে, তাহলে ডিসেম্বর নির্বাচন হোক, তখন কোনো আপত্তি নেই। তাহলে ডিসেম্বরে নির্বাচন মানা না মানা এগুলো রিলেশনস আওয়ামী লীগের বিচার করা না করার সাথে, আশা করি বুঝতে পেরেছেন। 2024 সালে ছাত্র আন্দোলন নেতাদের হাতেই এনসিপি গঠিত হয়েছে। বাংলাদেশ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একাধিক শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজন। তখন দেশে একাধিক রাজনৈতিক দল থাকবে, তখন তাদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা হবে। মাত্র 1 বা 2টি শক্তিশালী দল থাকে, তাহলে জনগণের বিকল্প কম থাকে। হ্যাঁ, সুন্দর, দল আরো হওয়া উচিত, এটাকে আমি ওয়েলকাম জানাই। বাংলাদেশ একটা দল হবে যেটা জুলাই ভিত্তিক, এনসিপি হবে, হোক, কিন্তু ইন্ডিয়ান ন্যারেটিভ গ্রহণ করে কেউ বাংলাদেশে রাজনীতি করবে, এটা আমরা হতে দিব না। আমরা তার বিরুদ্ধে জোরালো অবস্থান নেব। হয়েছে গতকাল বিশাল সমাবেশ হয়েছে, এই কারণে এটা আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে খানিকটা, কারণ বেশ জ্যামে ঢাকা শহর ভরে গিয়েছিল। অবশ্য এটা শুধু না, এছাড়া আরেকটা সমাবেশও ছিল, সব মিলে কালকে রাস্তার পরিস্থিতি বেশ খারাপ ছিল।
কেউ কেউ সমালোচনা করেছেন এবং বলার চেষ্টা করেছেন যে আগে যেমন বিএনপি জনদুর্ভোগের কথা মাথায় রেখে ছুটির দিনে এ ধরনের সমাবেশ করতো, সেভাবে করলেই ভালো হতো। যাই হোক, এই আলোচনা মূল বিষয় না, কারণ এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। সেটা হলো জনাব তারেক রহমান এই সমাবেশে ভাষণ দিয়েছেন এবং 5 আগস্টের পর তার এই ধরনের ভাষণ আমরা আসলে দেখিনি, এবং একটা জায়গা দেখে আমাদের মনে হতে পারে যে এই সরকারের প্রতি তার ধৈর্যচ্যুতি ঘটেছে এবং প্রকারান্তরে সরকারের সাথে বিএনপির একটা চূড়ান্ত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এটাও বোঝার চেষ্টা করব এই পরিস্থিতিটা আসলে কার দায়ের কারণে ঘটেছে, দায়ীকে। জনাব তারেক রহমান মোটামুটি দীর্ঘ একটা স্পিচ দিয়েছেন, সেখানে তিনি খুব ইন্টারেস্টিংলি নির্বাচনী ম্যানিফেস্টোর মতো ওনার কতগুলো চুম্বক অংশ কী করতে যাচ্ছেন সেটা আমাদের সামনে এনেছেন, বিভিন্ন সেক্টর ধরে ধরে। খুবই ইন্টারেস্টিং, সেগুলো নিয়ে আলোচনা হতে পারতো, কিন্তু ওই যে বললাম যে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তিনি যেভাবে ভাষণ দিয়েছেন, যেই টোনে ভাষণ দিয়েছেন, সেটা খুবই সিগনিফিক্যান্স আমাদের সামনে নিয়ে আসে। আমি আপনাদেরকে অনুরোধ করব তার ভাষণটার মধ্যে বিশেষ করে ওই জায়গাটা একটু দেখে নেওয়ার জন্য, কারণ আমি বহুবার বলেছি আমি একটু টেক্সট পড়ব, কিন্তু টেক্সট আসলে কমিউনিকেশনের খুব ছোট অংশ, ইটস অ্যাবাউট অনলি 7% কনভে করে। বাকি পুরো অংশটা একটা বিরাট অংশ হলো ইনফ্লেকশন অফ ইয়োর ভয়েস, মানে মানুষ যে ঢঙে কথা বলে, যেরকম ইন্টোনেশন স্ট্রেস ব্যবহার করে, আর বাকিটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশনস, সব মিলে। সো আমি দেখতে আপনাদেরকে অনুরোধ করব। আমি নির্বাচন নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন সেটাই আসবো। তার আগে তিনি সংস্কার আর স্বৈরাচারী মানসিকতা এগুলোকে উল্লেখ করছেন। আমি এক্স্যাক্টলি তিনি কি বলেছেন কিছু টেক্সট আমি পড়ি। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভবিষ্যৎ। জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে কারো কারো কাছে মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন সংস্কার ইস্যুর পাশাপাশি সরকারের উচিত জাতীয় নির্বাচনের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো তিনি আদালতের রায়ের কথা তুলে ধরেছেন, স্বৈরাচারী সরকারের সময় আদালতের রায় না মানার কথা বলেছেন, এবং এই প্রসঙ্গে তিনি জনাব ইশরাকের কথা এনেছেন। আমি জায়গাটা একটু পড়ি। স্বৈরাচারের পর মানুষ আশা করেছিল আদালতের প্রতি সম্মান দেখাবে। আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে ইশরাক হোসেনকে যারা বাধা সৃষ্টি করেছে, তাতে স্বৈরাচারের একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা আমরা খেয়াল করব। মূল জায়গাটা আসে নির্বাচন নিয়ে তিনি কি বলছেন। তিনি এভাবে বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভেতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের, এটা তো বললাম। তারপর তিনি বলছেন, গণতন্ত্রকামী ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চাইলে পদত্যাগ করে এসে নির্বাচন করুন। নির্বাচনে জনগণের রায়ে পেলে সরকারের দায়িত্ব পালন করুন। নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাই অন্তর্বর্তী সরকারের প্রধান পুঁজি বলে তিনি বলছেন। তাদের প্রতি আহ্বান ও পরামর্শ, জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। গণতন্ত্রকামী ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। তারপরে বিভিন্ন কথা বলছেন তিনি। বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকার যে 3 মাসের মধ্যে নির্বাচন করেছে সেই রকম সেটাকে তুলে এনে বলছেন চাইলে 3 মাসের মধ্যে নির্বাচন করা যায়। তারপর তিনি বলছেন কিন্তু আজ দেখছি 10 মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। এবার সে সবচেয়ে জরুরি অংশটা আমি আপনাদের অনুরোধ করব সেটা একটু দেখে নেবেন। জনাব তারেক রহমানকে 5 আগস্টের পর এই টোনে এবং এই বডি ল্যাঙ্গুয়েজে, এই ফেসিয়াল এক্সপ্রেশনে আমরা কথা বলতে দেখিনি, আমার অন্তত চোখে পড়েনি। তিনি বলছেন কিন্তু ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে। খুবই শক্তভাবে তার ভাষায়। ইনফ্যাক্ট তিনি তো আমরা সকল যে কিছু জ্বালাময়ী বক্তৃতা দেখি কিছু কিছু মানুষের সমাবেশে যে ধরনের বক্তৃতা করেন, এটা ওনার স্টাইল নয়, আগেও তিনি এই ধরনের বক্তৃতা করেননি, কিন্তু তার স্টাইলের সাথে যদি এই কথাগুলো, বিশেষ করে এই লাস্ট যে কথাগুলো হতেই হবে, হবে দুটোই বলছেন, মানে এটা পরিস্থিতিটা এই জায়গায় এখন গেছে, তার মানে উনি বেশ টাফ হয়েছেন। আমি আবারও বলছি, নির্বাচনের এই অংশগুলো যদি আমরা খেয়াল করি তাহলে এটা বলতে বাধ্য হব যে জনাব তারেক রহমানের ধৈর্যচ্যুতি ঘটেছে, এটা বোঝা যায়।
শুরু করেছিলাম যে ব্যাপারটা নিয়ে, যে ধৈর্যচ্যুতি কি বিএনপির কারণে, মানে তার দোষ, তার কারণে ঘটেছে, নাকি এটার সাথে সরকারের দায় আছে। আমরা যদি এভাবে বলি, 5 আগস্টের পর থেকে আমি আমার সামাজিক মাধ্যমে দেখেছি বহু মানুষ আছেন যারা বিএনপির বিভিন্ন রকম ক্রিটিক করেছেন। বিএনপি এটা করেনি, ওটা করেনি, বিএনপির লোকজন গ্রাসরুটে এটা করছে, ওটা করছে, বিএনপি ওটা করলে পারতো, নানান সমালোচনা, নানান আলোচনা, নানান সাজেশনস। কিন্তু আমি কমনলি একটা প্যাটার্ন দেখেছি। শুধু তাই না, বিএনপির বিরোধী লোকজনকেও দেখেছি। তারা জনাব তারেক রহমান যে ধরনের স্ট্যান্স নিয়েছেন, যে ধরনের কথা বলছেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, তিনি যেভাবে প্রথম, আমরা যদি একটু পেছনে যাই, 5 আগস্টের পর তিনি যেভাবে তার কর্মীদেরকে শান্ত করার চেষ্টা করেছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে বিরোধীদের উপরে কোনো কিছু না হয়, পারলে সেটাকে প্রিভেন্ট করার জন্য। এই যে 5 আগস্টের পর একটা রক্তপাত বাংলাদেশে হয়নি, এটা একটা বড় কৃতিত্ব তিনি এবং তার দলের। তিনি তার দলকে সেভাবে মোটিভেট করতে পেরেছেন। এর পরবর্তীতেও এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে সরকারকে সমর্থন করেছেন, সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন বারবার তার কর্মীদেরকে। নিজের দলের কর্মীদেরকে সংযত হতে বলেছেন, পদক্ষেপ নিয়েছেন। যেখানেই অনিয়ম করেছেন, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে তাদের দলের অনেকেই জড়িত হয়েছে, এটাকে তিনি স্বীকার করেছেন, ডিনায়ালের মধ্যে যান নাই, তাদেরকে বহিষ্কার করে সেই স্বীকৃতিও দিয়েছেন এবং এই ধরনের একটা জেস্চার জাতির সামনে দেখিয়েছেন যে তিনি সামনে যদি দায়িত্বে আসেন তাহলে ভালো কিছু করারই চেষ্টা করবেন। অ্যাটলিস্ট অন্তত এখন পর্যন্ত আমাদের সামনে যা যা ভিজিবল হয়েছে। ক্রমাগত তিনি দলকে সতর্ক থাকতে বলেছেন, খুব অনায়াসে জিতে যাবে এরকম না, তারা যেন প্রত্যেকটা ক্ষেত্রে কেয়ারফুল থাকে। এমনকি এই স্পিচেও তিনি বারবার তার দলের লোকজনকে জনগণের কাছে যেতে বলেছেন, তাদের যে কর্মসূচির বর্ণনা তিনি করেছেন সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। সুতরাং এই রকম মানুষটা এসে এখন এই ভাষায় কথা বলতে শুরু করেছেন। আমরা সাম্প্রতিক অন্তত একটা ঘটনাকে তিনি খুব ক্লিয়ারলি উল্লেখ করেছেন, জনাব ইশরাক হোসেনের মেয়র না হতে পারা। স্পষ্টভাবেই সরকার এখানে বাদ সেধেছে। আমি প্রথম থেকে এই একটা কথা বলে যাচ্ছি, এটা আসলে একটা শক্তি পরীক্ষায় নেমেছে সরকার বিএনপির সাথে, সরকার এবং এনসিপি দুটো মিলে। কারণ আমরা দেখেছি এনসিপিও এটার পাল্টাপাল্টি কর্মসূচি দেয়, তারা নির্বাচন কমিশনে যায়, কেউ কেউ ইশরাক হোসেনকে নিয়ে এনসিপির প্রায় সবাই তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, লিখেছেন। সুতরাং বুঝতে পারি যে সরকারে তাদের থাকা, যে তাদের যে বন্ধু মন্ত্রী আছেন আসিফ মাহমুদ, তার সাথে তারা নিশ্চিতভাবেই তারা তাদের সলিডারিটি দেখাচ্ছেন, তাকে সমর্থন করছেন, মাঠে নামছেন, লিখছেন। সো এই যে সংঘাতে সরকারের দিক থেকে যাওয়া হলো, তার রিয়াকশানে আবার বিএনপি এই মন্ত্রী সহ আসিফ মাহমুদ সহ আরও দুজন, মাহফুজ আলম এবং ডক্টর খলিলের ব্যাপারে, তাদের অপসারণের ব্যাপারে কথা বললো। কিন্তু আমরা যে কথাটা বারবার বলেছি, কিন্তু এই কনটেক্সটের জন্য এটাও দরকার, বিএনপি ক্রমাগত দেখা করতে চেয়েছে। এই সাম্প্রতিক সংকটের সময় বিএনপিকে দেখা দেওয়া হয়নি, কিন্তু দেখা দেওয়া হয় এনসিপি প্রেসিডেন্টকে। প্রচুর চাপ, যখন চারদিকে প্রচুর সমালোচনা হচ্ছে যে সরকার কেন কথা বলছে না, তখন বিএনপিকে ডাকা হলো এবং ওখানে রাখা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। এটা স্রেফ বিএনপিকে তাচ্ছিল্য করা, বিদ্রূপ করা, কোনো প্রয়োজন ছিল না। আমরা বলেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সরকার নাও সরাতে পারে, কিন্তু এই স্টেপটা দরকার ছিল না। উনি তো অন্যগুলোতে ছিলেন না মিটিংয়ে, এবং সাধারণত উনি থাকেনও না। সো এই সব কিছু মিলে আমি মনে করি বিএনপির ওপরে এমন পরিমাণ চাপ তৈরি করা হয়েছে যে বিএনপি ধৈর্য হারিয়েছে, জনাব তারেক রহমান ধৈর্য হারিয়েছে। এবং আমি এই যাবতীয় কর্মকাণ্ডের জন্য সরকারকে ব্লেম করতে চাই। অনেকের কাছে মনে হবে যে এটা কোনো একটা বিশেষ দলের দালালি করা হচ্ছে, আমি জানি আপনারা লিখতে শুরু করবেন, বা ভারতের দালালি করা হচ্ছে। মানে এখন ভারত আওয়ামী লীগের নির্বাচনের কথা বলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বিএনপি বলে, সেনাবাহিনী বলে। সো নির্বাচনের পক্ষে বলা এখন মানে হচ্ছে, এবং দ্রুত নির্বাচনের পক্ষে বলা মানে হচ্ছে তা কারো না কারো দালাল হয়ে যাওয়া, সবার দালাল হয়ে যাওয়া। কিন্তু আমি মনে করি এই যে একটা স্পেসিফিক ডেট ডিসেম্বরের কথা তিনি বলছেন, আমি আগেও বলেছি, ইভেন এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি জেনে বলছি না, ইভেন মিড অফ ফেব্রুয়ারি, মানে হলো রমজানের আগের মধ্যে যদি নির্বাচনের ডেট গ্রসলি সরকার বলে দিয়ে যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হবে, আমি মনে করি, আমি বিশ্বাস করি এটাও সম্ভবত বিএনপি মেনে নেবে এবং অনেক সংকটের সমাধান হয়ে যাবে। কিন্তু এই কাজটাই সরকার করছে না, এবং এই জায়গায় তাদের কোনো নড়চড় নেই। সর্বশেষ যদি দেখা করতে গেছেন বিএনপির মানুষজন যারা এরপরে বেরিয়ে এসে কথা বলেছেন, তারা জানিয়েছেন যে এখনও এরকম কিছু নয়, এখনও তাদের কোনো আদৌ পরিকল্পনা আছে বলে মনে হয় না। এমনকি প্রেস উইং থেকে এটাও বলা হয়নি
যে সরকার একটা স্পেসিফিক টাইম ফ্রেম বলার চেষ্টা করছে বা করবে, সময় নিয়ে বলবে। ধরুন সব দলের মিটিংয়ের পর যখন প্রেস উইং এটা নিয়ে ব্রিফ করলো, তখনও কিন্তু এটা আমাদেরকে বলা হয়নি, এটা জানানো হয়নি যে না তারা এটা বিবেচনা করছেন। ওদিকে দেখছি জাপানে গিয়ে আবারও প্রধান উপদেষ্টা তার সেই ভাঙা রেকর্ড, যেটা ডিসেম্বরে বা থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। বহুবার বলেছি কোন সংস্কার এটা করতে আরও 6 মাস বেশি লাগবে, আমাদেরকে জানাক, আমরা শুনতে চাই, আমরা ডিবেটটা করতে চাই যে এই সংস্কার যদি করি তাহলে আরও 6 মাস বেশি লাগবে। আজও জানানো হয়নি। সেজন্যই মনে হয় জনাব তারেক রহমান যেভাবে বলেছেন এটা বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক কারণ এবং ভিত্তি আছে। এটা আজকে তারেক রহমান বললেন, আমরা অনেক আগে থেকে বলেছি। তিনি দেশের সর্ববৃহৎ দলের ডিফ্যাক্টো প্রধান, সুতরাং তিনি অনেকটা সহনশীলভাবে অনেক রেখে ঢেকে কথা বলেছেন এবং আমি অন্তত তার যথেষ্টের বেশি আন্তরিকতা দেখেছি। কারণ আমি যদি বলি বিএনপি তার শক্তি নিয়ে যদি নেমে যায় রাস্তায়, যে নির্বাচন চাই, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ সহ কোনো দাবিতে এনসিপিরা নামছে, বিএনপি যদি তার সর্বশক্তি নিয়ে রাস্তায় নামে এবং বলে নির্বাচন চাই, নির্বাচনের শিডিউল না নিয়ে ঘরে ফিরব না, সরকার কি করবে? বিএনপিকে দমন করার জন্য কি করতে হয় শেখ হাসিনা দেখিয়ে গেছেন। এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে হয়, গুম করতে হয়, কাস্টোডিয়াল টর্চার করতে হয়, ধরে নিয়ে পিটিয়ে সব হাড়গোড় ভেঙে দিতে হয়। নিদেন পক্ষে গায়েবী মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি করে লক্ষ লোকজনকে জেলে নিতে হয়, দলের মহাসচিব সহ আরও টপ লিডারদেরকেও। ডক্টর ইউনূস সরকার কি এগুলো করে বিএনপিকে দমন করতে পারবেন? সেই ইচ্ছা কি তার আছে? আচ্ছা, উনি যদি এই ঘোষণাও দেয় যে পুলিশ আওয়ামী লীগের বিরুদ্ধে কিছুদিন আগে এগুলো করেছে, সেই পুলিশ কি রাজি হবে? সেনাবাহিনী রাজি হবে এসব করতে? এজন্যই বলছি আসলে বিএনপি এত বড় শক্তি নিয়েও দীর্ঘদিন তারা ধৈর্য ধরেছেন, অথচ এখন দেখছেন যে তারা প্রায় 1.5 বছর, ডিসেম্বরে নির্বাচন হলো, এবং এটা একটু বলে রাখা ভালো, ডিসেম্বরে নির্বাচন দেওয়ার মধ্যে সরকারের ইগো হার্ট হওয়ার কিছু নাই। ডক্টর ইউনূস বারবার বলেছেন যে ডিসেম্বরেও নির্বাচন হতে পারে, এটা তার টাইম ফ্রেমের মধ্যে দেয়া। বরং এখন শোনা যায় বহুজনের বহু রকম খোয়াব আছে, চিন্তা আছে, সরকারের সাথে অ্যালাইন্ড লোকজন 5 বছর সরকার চায়, সরকারের ভেতরের লোকজন চায়। সুতরাং এই যে ধৈর্যচ্যুতি ঘটা, এটা খুবই স্বাভাবিক এবং আমার কাছে মনে হয় নির্বাচনটা সঠিক সময়ে হওয়ানোর জন্য বিএনপির কাজ করা উচিত হবে। সুতরাং তারা সঠিক পথে আছেন, সঠিক জায়গাতে আছেন। সরকারের উচিত সোল সার্চ করা, যে জনাব তারেক রহমানের মতো একজন মানুষ যিনি দীর্ঘদিন ভীষণ ধৈর্য ধরে শান্তভাবে সরকারের সাথে থেকেছেন, পাশে থেকেছেন, তার দলকে কোনো ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলা করার চেষ্টা যারা করেছে তৃণমূল পর্যায়ে, তাদেরকে ঠেকানোর চেষ্টা করেছেন, সরকারের কাজে লাগতে চেয়েছেন, সরকারকে কমফোর্টেবল রাখতে চেয়েছেন, সেই জনাব তারেক রহমান এই ধরনের ভাষায় যখন কথা বলছেন, সরকারকে বোঝা উচিত হবে তারা কি করেছেন, তাদের কি করা উচিত। আমি যদি একটু সন্দিহান, কারণ আমি ইদানিং সরকারের মধ্যে ওভার কনফিডেন্স দেখছি, খানিকটা শেখ হাসিনার মতো কনফিডেন্স। এটা কেন আমি আসলে জানি না। ওই যে বহুবার বলেছি, সবচেয়ে শক্তিশালী দুটো সংগঠনের সাথে, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে সেনাবাহিনী, সরকার এক ধরনের সংঘাতে যাচ্ছেন। কেন যাচ্ছেন জানি না। তারা কোনো কিছু করবেন বলে প্র্যাগম্যাটিকলি আমার সন্দেহ হয়। সেটা যদি হয় তাহলে আসলে আসসালামু আলাইকুম। ভারতের সেনা প্রধানের কথা মনে আছে আপনাদের, যে বাংলাদেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোন রকম বন্ধুত্ব না, আমাদের সঙ্গে কোনো বন্ধুত্ব করবে না, ব্যবসা বাণিজ্য করবে না, যোগাযোগই করবে না। বাংলাদেশ সরকার বসার জন্য অফার দিছিল, না কইরা দিছে, না এই সরকারের সঙ্গে না, নির্বাচিত সরকারের সঙ্গে। কিন্তু সেই সেনা প্রধানের, ভারতের সেনা প্রধানের কথা কিন্তু মোদিজি রাখে নাই। কিন্তু মোদিজি থাইল্যান্ডে খেয়াল আছে আপনাদের, অপেক্ষায় ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন ঢুকতেছিল, ওইটা দাঁড়ায় গেল, সবাই রাজার মতো ঢুকছে, রাজা বসতে বাধ্য হয়েছে। তার মানে ওই যে সেনা প্রধান বলল যে বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, নির্বাচিত সরকার আসুক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো নির্বাচিত সরকার না, মোদিজি কেন অপেক্ষা করতেছিল? বুঝতে পারছেন কার সঙ্গে খেলতে আসেন আপনারা? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে খেলতে পারবেন না।
প্রবলেমটা হয়ে গেছে কি জানেন, শত্রু চারিদিকে। এখন ঘরের শত্রু সামলাবে না বিদেশি শত্রু সামলাবে? ওই বিদেশ, যে বিদেশে আবার ঘরের শত্রু যায় আশ্রয় নিছে, তাই না? শুধু উনি একা না, পুরা একটা ক্যাবিনেট, মানে আওয়ামী লীগের যা ছিল, যারা দেশ চালাইতো, মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, মেয়র, সবাই যায় আশ্রয় নিছে। কোথায়? ভারতে। তার মানে কি জানেন, ওরা ঠিক জায়গায় আশ্রয় নিছে। কারণ এই যে সরকারটা ছিল 16 বছর, ভারতের ছত্র ছায়ায় ছিল। আর ছিল বলেই দেখেন ওরা ওইখানেই যায় আশ্রয় নিছে। ওই যে সবাই বলে র র র, চারিদিকে র, কিন্তু র এর কোনো কিছু কাজে লাগে নাই। র টেরই পায় নাই যে 5ই আগস্টে ভারতের পতন হইতে যাচ্ছে। হ্যাঁ, ওই দিন ভারতের পতন হয়েছে, তো শেখ হাসিনার পতন হয় নাই, যার জন্য ভারত কিন্তু মাইনা নেয় নাই, মোদিজি মাইনা নিতে পারে নাই। থাইল্যান্ডে দেখা হওয়ার পরও কিন্তু আবার যায়া ওই একই কাজ, একই চেষ্টা করছে আমাদের দেশকে অস্থির করে মারার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে। এখনো যে চলতেছে না ওই যে আন্দোলন সচিবালয়ের ভিতরে, ওইখানেও বুঝছেন ওদের এজেন্ট আছে, কিন্তু কাজ চালায় যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারবে না। পারে নাই তো, এই পর্যন্ত তো পারে নাই। আল্লাহ তো রক্ষা করছে, কিন্তু আল্লাহ একটা নতুন বুদ্ধি দিছে আবার সবাইয়ের মাথায়। উপরালাই কিন্তু উত্তম পরিকল্পনাকারী, কিন্তু যা কিছু হবে মানুষের মাধ্যমেই তো করবে। মানুষের মাথার মধ্যে ওই ব্রেনটা দিয়ে দিছে তো আল্লাহ। দেখেন, নতুন একটা প্রস্তাব দিছে জাতীয় সরকার। হ্যাঁ, এই মুহূর্তে খুব জরুরি একটা জাতীয় সরকার। সেই সরকারের প্রধানমন্ত্রীকে তারেক রহমান, হ্যাঁ তারেক রহমান সসম্মানে ওনাকে নিয়ে আসবে, উনি প্রধানমন্ত্রী। আর উপপ্রধানমন্ত্রী আমাদের ডাক্তার শফিকুর রহমান জামাতে ইসলামের, উনি উপপ্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আবার উপরাষ্ট্রপতি একজন আছে, উনি ওই যে চিন্তাবিদ মজুমদার সাহেব। হ্যাঁ, মজুমদার সাহেব উনি ওই উপরাষ্ট্রপতি। তারপরে মনে করেন যেসব দল আছে সবাই থাকবে। ওনারা এরকম ভাবে ভাগ করছে যে বিএনপির 25%, ওনারা বড় দল, ওনাদের 25%, তারপরে 20% জামাতে ইসলাম, 15% এনসিপি, এরকম ভাগ করে দিছে। আরো যতগুলো দল আছে ওনাদের সবাইকে মিলা 25%, অর্থাৎ সবাই মিলা একটা জাতীয় সরকার করা হবে। এই সরকার চলবে রাষ্ট্রপতির ইশারায়, রাষ্ট্রপতি মেইন থাকবে। এই সরকারের চিফ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান। এরকম একটা সরকারের কল্পনা এই মুহূর্তে মানুষের মাথায় চলে আসছে। এটা নিয়ে প্রচুর আলোচনা হইতেছে। আমার তো মনে হয় জনগণও সাপোর্ট দিবে। এরকম একটা সরকার তো দরকার, তাইলে কিন্তু সব অশান্তি দূর হয়ে যায়। দেখেন, একটা সরকার প্রতিবেশী দেশের শত্রুর সাথে লড়বে না নিজের ঘরের শত্রুর সাথে লড়বে? ঘরের শত্রুকে শত্রু ভাবার দরকার কি? উনি তো ইচ্ছা করলেই বন্ধু হয়ে যেতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে যে এই যে জাতীয় সরকারটা হবে, এই সরকারটা কতদিনের জন্য, কতদিন চলবে? হ্যাঁ, 3 বছর, 4 বছর, 5 বছর? নো, 2026 জুন, ওই পর্যন্তই। 2026 জুনের পরে রাত 12টার পরে 1 ঘন্টাও থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনাকে রাখতে পারবেন না। উনি এক কথা মানুষ, উনি জবান দিছে, জবান দিছে, মুসলমানের জবান। আর ওনার জবান হিলবে না ভাই, হিলবে না। কেউ ভয় পায়েন না, কেউ মনে করেন না যে জাতীয় সরকারের নামে আবার নাকি 5 বছর বৈশা যায়। না না না, এটা ওনার কাজ না, অত সময় নাই ওনার হাতে। উনি যেটা বলছে সেটাই। এখন প্রশ্ন হলো, এই প্রস্তাবটা কি সব রাজনীতি দল মেনে নিবে? অবশ্যই মেনে নিবে, একটি দল ছাড়া। মানে একটি বলতে আমি বিএনপি। ওনারা মেনে নিবেন কিনা এটার মধ্যে একটা প্রশ্ন রাখাই যায়। আমার মনে হয় মেনে নিলে খুবই ভালো হবে, খুবই ভালো হবে। এটা আমার মন বলতেছে, সোজা অঙ্ক। দেখেন, আপনাদের এখন রাজনীতিটা এমন একটা জায়গায় গেছে, আপনারা একটু কোন ঠাসা হয়ে গেছেন। আমার একটা কন্টেন্টে আমি কিন্তু বলছিলাম বিএনপিকে হ্যাঁ বিপদে ফেলতেছে, ফাঁদে ফেলতেছে। দেখেন, আপনারা 7 দিন ওইখানে রাস্তায় বসে ছিলেন একটি পদের জন্য, মেয়র পদের জন্য, এবং অবৈধ একটা নির্বাচনের মেয়র পদের জন্য 7টা দিন বসে ছিলেন। কি অর্জন করছেন আপনারা বলেন? শপথ কি হয়ে গেছে? আপনারা কি ওই চেয়ারে বসে গেছেন? বসন্ত নাই। মাঝখান থেকে 7টা দিন কি ভোগান্তিটা গেল।
এবং বিএনপির একজন মানে সবচেয়ে পছন্দের নেতা ইশরাক হোসেন, ওনারও জনপ্রিয়তা একটুখানি কমলো না? মানুষ কি বুঝলো? ওনার কাছে কি এটা আশা করছে? এটা তো আশা করে নাই। যেমন ধরেন আপনাদের মুখের ভাষার কথা বলি, আপনাদের এক নেতা, আমি নাম নাইবে নিলাম, উনি বলছে জামাতের ইমাম যদি থাকে তার পিছনে নামাজ পড়া যাবে না। জামাতের ইমাম যদি কোনো মসজিদে থাকে তার পিছনে নামাজ পড়া যাবে না। আরেক নেতা এসে বলছে যে মোল্লা মুসল্লিদেরকে যেন পেটে ধারণ না করে মা বোনরা। উনি এই ফতুয়াটা দিছেন। উনি বলছেন মোল্লা মুসল্লি আর ইসলাম এক না, আলাদা আলাদা। আমি বুঝলাম না এই ফতুয়া উনি কই পাইলেন। হ্যাঁ, মোল্লা মুসল্লিরাই তো ইসলাম প্রচার করে, আমরা তো দেখি নাই ভাই আপনি কোনদিন ইসলাম প্রচার করতে। হ্যাঁ, দেখি নাই। তবে বিপদে বললে মাঝে মাঝে বলেন আমরা মুসলমান, আমি সব কাজে বিসমিল্লাহ করে শুরু করি, ইনশাল্লাহ বলি। আপনি ওই বিসমিল্লাহ ইনশাল্লাহর মধ্যে আটকে আছেন, এগুলো বলতে হবে কেন? যাই হোক, এটাও আমার সাবজেক্ট না। সাবজেক্টটা হলো ভাই মুখের ভাষা। এই যে আপনারা যেসব ভাষা ব্যবহার করেন, এই ভাষাতে হয় কি জানেন, একটা অন্যরকম পরিচয় চলে আসে, অন্যরকম পরিচয় চলে আসে। একটা গল্প বইলা আমি ভিডিওটা শেষ করে দিতেছি। এক রাজার কাছে এক লোক আইসা বলতেছে যে রাজা মহাশয় আমার একটা কাজ দেন। বলে কি কাজ তুমি করবা? এমন চিৎকার দিয়া বললা, কি কাজ জানো? আমি একটা কাজ জানি, কারোর সাথে 2 থেকে 3 দিন থাকতে পারলে আমি বইলা দিতে পারি তার বংশের পরিচয়। রাজা ভাবে আরে বাপরা বলে কি, এবং পুরা রাজ দরবারে একটা গুঞ্জন উঠা গেল যে ভাই এই লোক বলে কি। রাজা বলে যে ঠিক আছে, তোমার এই কথার পরীক্ষা চাই আমি। আমার একটা প্রিয় ঘোড়া আছে, এই ঘোড়াটা কোন বংশের তোমাকে বইলা দিতে হবে। তো 3 দিন সময় দেন। ওই ঘোড়াটা আসলেই রাজার খুব প্রিয় এবং অনেক টাকা দিয়ে কিনছেন উনি। 3 দিন শেষ হওয়ার পর তাকে ডাকা হইলো, যে বললো বল আমার এই ঘোড়া কোন বংশের। বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার এই ঘোড়া গরুর বংশের। ওর আচরণ গরুর মতো। বলস কি? রাজা গেছে খেইবা। হ্যাঁ আপনি প্রমাণ করেন, যার কাছ থেকে কিনছেন তাকে ডাকান। ঠিকই তাকে ডাকানো হইলো এবং তাকে বলা হইলো তুই সত্যি কথা বল, নাইলে কিন্তু তোর কপালে খারাপই আছে। রাজা হুজুর এই ঘোড়াটা যখন জন্ম হয় ঘোড়ার মাটা মইরা যায়, তখন আমি গরুর সাথেই এই ঘোড়াটাকে বড় করি এবং গরুর দুধ খাইই সে বড় হয়, যেটা আপনার কাছে আমি বিক্রি করছি, আমারে মাফ কইরা দেন। রাজা তাকে মাফ কইরা দেয়। কিন্তু ওই লোকটাকে, ওই যে তার কাছে চাকরি চাইতে আসছিল, যে এখন বংশ বলতে পারে, তাকে জিজ্ঞাসা করলো ভাইরে তুই এটা বললি কেমনে, বুঝলি কেমনে 3 দিনের মধ্যে যে আমার এই ঘোড়াটা গরুর বংশের, গরুর সাথে বড় হইছে, কেমনে বুঝলি? কয় হুজুর গরু সবসময় ঘাস খায় নিচের দিকে মুখ দিয়া, এবং ঘাস মুখে নিয়া মাথা নিচে রাইখাই চাবায়। আর ঘোড়া যখন ঘাস মুখে নিবে, ঘাসটা মুখে নিয়া উপরের দিকে মাথা তুইলা চাবাবে। কিন্তু আপনার ঘোড়া ওই যে নিচের দিকে মুখ রেখা ঘাস চাবাইতো, ওইটা দেখাই আমি বুঝছি যে আপনার ঘোড়া গরুর বংশের, গরুর সাথেই বড় হয়েছে। রাজা তো বুঝছেন, অবাক হয়ে গেল তার বুদ্ধি দেখা। তাকে 10টা মুরগি, 10টা ভেড়া, 10টা ছাগল উপহার দিল। কিন্তু রাজার একটা কৌতূহল জাগলো। রাজা রাজ দরবারের বাইরে তাকে নিয়ে গোপনে একটা দায়িত্ব দিল যে আমার বউ কোন বংশের এটা তোকে বলতে হবে। হুজুর 3 দিন সময় দেন। 3 দিন পর আইসা বলতেছে রাজা হুজুর বেয়াদবি মাফ করবেন, রাজমাতা আমার মনে হয় কোন চাকর বাকরের বংশ, কোন রাজবংশের মনে হয়নি আমার কাছে। রাজা তো প্রথম খেপে গেল, কিন্তু রাগ সামলাইলো। রাগ সামলাইয়া তার শাশুড়ি আম্মার কাছে ছুইটা গেল, বললো শাশুড়ি আম্মা আপনার মেয়ে কি আপনার না? না বাবা, কিছু মনে করো না, তোমার বাবার সাথে আমার বাবা কথা দিছিল যে আমার ঘরে মেয়ে হইলে তোমার সাথে বিয়ে দিবে, কিন্তু আমার মেয়েটা হঠাৎ 5 বছরে নিউমোনিয়া হয়ে মারা যায়। কিন্তু আমি 2 রাজ্যের সম্পর্ক বজায় রাখার জন্য আমার কাজের মেয়েটাকে আমি পালক নেই, সেটাই তোমার বউ এখন। রাজা আরো অবাক হয়ে যায়, কিন্তু মাইনা নেয়। আবার আসো এই লোকের কাছে, তুই বললি কেমনে রে, এটা কেমনে বললি, এটা বল আমাকে। হুজুর আমি খেয়াল করছি 3 দিন যাবত রাজমাতা সারাক্ষণ খালি খিটখিট করে আর কাজের লোকদের সঙ্গে বাজে আচরণ করে। ওনার আচরণের মধ্যে কোনো রাজবংশের ব্যাপার স্যাপার আমি পাই নাই। রাজবংশের কোনো ব্যাপার স্যাপার পাই নাই। ও আচ্ছা আচ্ছা। রাজা খুশি হয়ে এখন তাকে 20টা গরু উপহার দেয়।
কিন্তু হঠাৎ রাজা বলে, এই এদিকে আয়, তোরা আরো উপহার দুমু। আমি কোন বংশের এটা বইলা যা। হুজুর আপনার জন্য 3 দিন লাগবে না, এই 5-6 দিনে আপনার যেটুক বুঝছি আপনি কোনো রাজবংশের কেউ না। রাজা অবাক হয়ে যায়, দৌড়ে যায় অন্দর মহলে তার মার কাছে, যে মা মা আমি কি তোমার সন্তান না? মা তখন বলে যে না, তুই আমার সন্তান না। পাশের দেশে রাজার সাথে তোর বাবা কথা দিছিল যে তার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দুমু, কিন্তু আমি তো নিঃসন্তান, আমি এক কৃষকের ছেলে পালক নিছি, সেই সন্তানই তুই। রাজা অবাক হয়ে যায়, মাকে জড়ায়া ধরে, 2 ফোঁটা চোখের পানি ফেলে, দৌড়ায় আবার ওই লোকের কাছে আসে যে ভাই রে তুই কেমনে বললি এইটা বল, তুই যা চাইবি আমি তাই দুমু। তো হুজুর বেয়াদবি মাফ করেন, বললাম কেমনে? রাজা বাদশারা খুশি হইলে হীরা জহরত হাতের আংটি উপহার দেয়, আর আপনি যখনই খুশি হইতেন একবার মুরগি দিলেন, ছাগল দিলেন, ভেড়া দিলেন, আবার দিলেন গরু। এইটাই বুঝছি যে আপনি কোনো রাজবংশের না, আপনি কোনো কৃষকের বংশের। মূল কথাটা বুঝতে পারছেন? ভাষা থেকে, কথা থেকে, চাল চলনে, আচার আচরণে মানুষ বুঝা ফেলায় আপনি কোন বংশের, আপনার পরিচয় কি, পরিচয়টা ঠিক করেন। এখনো সময় আছে, যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল, রাজনীতির সকাল এখনই, সূর্য উঠতেছে। প্লিজ একটা জাতীয় সরকার গঠন করেন, হ্যাঁ একটা জাতীয় সরকার গঠন করেন 10 মাস 1 বছরের জন্য। তারপরে ঠিক করেন কিভাবে নির্বাচন হবে, কিভাবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র হবে। উনি বলছেন 2026-এর জুনের রাতের 12টার পরে 1 মিনিটও না, 1 মিনিটও উনি এখানে থাকবেন না। উনাকে সহযোগিতা করেন, উনি দেশটাকে গইরা দিয়া যাক। তাতে হবে কি জানেন? জনসাধারণ মানে আমাদের মতো আম পাবলিকের মন জয় করতে পারবেন, হ্যাঁ মন জয় করতে পারবেন। বুঝতে যে পারি না তা না, আপনাদের প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে, সম্মানের ব্যাপার হয়ে গেছে। ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, না দিলে আপনাদের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। ভাই এইসব জিদ বাদ দেন, এইসব জেদ বাদ দিয়া আমি মনে করি হ্যাঁ তারেক রহমান সাহেব প্লিজ আপনি চলে আসেন। এবং এই যে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।